আমি কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি বাক স্বাধীনতা বলতে কী বুঝি সেটা ব্যাখ্যা করেছিলাম। তো আমি এখানে একটু সংক্ষেপে বলি। বাক স্বাধীনতা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরুন আমি বাংলাদেশের নাগরিক। এক্ষেত্রে এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তো এমত অবস্থায় আমি যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে না মানি, সেক্ষেত্রে আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে না। আমাকে ফাঁসি, জেল, জুলুম, হয়রানি এগুলা করা হবে না। এটাই হচ্ছে আমার কাছে বাক স্বাধীনতা। এবার যদি বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকে, স্বাভাবিকভাবে তারা জিয়াউর রহমানকে আর কি নানাভাবে প্রমোট করবে। তো এমত অবস্থায় যদি আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে না মানি, তাহলে আমাকে জেল, জুলুম, হয়রানির শিকার করা হবে না। তো এটাই হচ্ছে আমার কাছে বাক স্বাধীনতা। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যে যদি সাংবিধানিকভাবে কোনো বিধিনিষেধ থাকে, তাহলে আবার নাগরিক সেটা মানতে বাধ্য। সাংবিধানিকভাবে যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মানার কথা বলা থাকে, সেক্ষেত্রে আবার আপনি এটা মানতে বাধ্য। এখন এটা হচ্ছে যে কোনো রাষ্ট্র আসলে 100% বাকস্বাধীনতা করতে পারে না, করে না। আমার মনে হয় পুরো পৃথিবীতে সবথেকে বেশি বাকস্বাধীনতা প্র্যাকটিস করা যায় হচ্ছে আমেরিকায়। এছাড়া প্রত্যেকটা দেশেই কিছু না কিছু রেস্ট্রিকশন থাকে। তো এই রেস্ট্রিকশনগুলো যখন কাটিয়ে উঠবে ওই দেশগুলো, তখন বলা যাবে যে তারা পুরোপুরি ফ্রিডম অফ স্পিচকে প্র্যাকটিস করতেছে। কিন্তু বাংলাদেশে তো একেবারেই ফ্রিডম অফ স্পিচ প্র্যাকটিস করা যায় না। তো আমি এই জন্য বলতেছি যে যদি সাংবিধানিকভাবে আপনি বাধ্য থাকেন, তাহলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমি মুসলমান হবার পরেও আমার নিজের ধর্মকে, নিজের ধর্মের নবীকে, ধর্মগ্রন্থকে সমালোচনা করতে পারবো নির্ভয়ে। কোনো ধরনের হামলা, মামলা, গুম, খুন, হয়রানি, নাগরিক অধিকার ক্ষুণ্ণ এগুলোর শিকার আমাকে হতে হবে না। এটা হচ্ছে বাকস্বাধীনতা। এবং আমি মুসলমান হবার পরেও আমি অন্য ধর্মের সমালোচনাও করতে পারবো। অন্য ধর্মের ধর্মগ্রন্থ, নবী এগুলা মানে অবতার বা দেখা যাচ্ছে তাদের ধর্মের মহামানব, তাদেরকে নিয়েও আমি সমালোচনা করতে পারবো নির্ভয়ে। আমাকে সামাজিকভাবেও বয়কট করা হবে না এই জন্য। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাক স্বাধীনতার প্র্যাকটিস করলে কিংবা ক্রিটিসিজম করলে সামাজিকভাবে কেন বয়কট করতে পারবে না আর কি। তো এটা আমি একটু পরে ব্যাখ্যা দিব। তার আগে আমি ভাইটাল একটা প্রশ্ন একটু টাচ করে যাই। সেটা হচ্ছে যে অনেকে বলে যে ঠিক আছে, তুমি বাক স্বাধীনতা প্র্যাকটিস করতে চাও, ভালো কথা, কিন্তু আমি যদি তোমার মাকে গালি দেই, আমি যদি তোমার মা বাবাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দেই, তাহলে তুমি কি করবে? তো এই প্রশ্নটা করে অনেকে বুঝাইতে চায় যে গালি দেওয়া বাক স্বাধীনতার আন্ডারে পড়ে না, তার মানে ইসলাম ধর্মের নবীকে গালি দেওয়া যাবে না। এখন আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি কি করবেন আপনার মা বাবাকে কিংবা আপনার ভালোবাসার মানুষকে যদি কেউ গালি দেয়? আপনি সেক্ষেত্রে কি করতে চান, বা আপনি কি মনে করেন যে গালি দেওয়ার কারণে কোন অপরাধের যোগ্য হয়ে যায়? সে কি হত্যাযোগ্য অপরাধ করে ফেলে? গালি দেওয়া কি হত্যাযোগ্য অপরাধ? কিংবা গালি দেওয়া কি জেলে যাওয়ার মতো কোনো অপরাধ? এটা আমি তাকে জিজ্ঞেস করতে চাই। আপনার মাকে যদি কেউ গালি দেয়, এর মানে কি আপনি তাকে হত্যা করতে পারবেন? মানে এর মানে কি সে হত্যাযোগ্য কোনো অপরাধ করেছে কিনা? তো তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গালি দেওয়া বাকস্বাধীনতার অন্তর্গত। এর মানে এই না যে গালি দেওয়াকে প্রমোট করতেছি। গালি দেওয়া বাকস্বাধীনতার অন্তর্গত এই অর্থে যে যদি কেউ আপনাকে গালি দেয় কিংবা আপনার ভালোবাসার মানুষকে যদি গালি দেয়, তাহলে সে হত্যাযোগ্য অপরাধ করছে না, কিংবা তাকে ওই গালির কারণে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। এইটাই হচ্ছে তার বাকস্বাধীনতা। কিন্তু এর মানে এই না যে আমি গালি দেওয়াকে প্রমোট করছি। দেখেন, গালি দেওয়া যদি বাকস্বাধীনতার অন্তর্গত না হয়, তাহলে বাংলাদেশের তো 99% মানুষই হচ্ছে ফাঁসির আসামি হয়ে যাবে, কিংবা শাস্তির আসামি হয়ে যাবে আর কি। শাস্তি পেতে হবে এদের গালি দেওয়ার কারণে। কারণ আমরা যে কোনো ইস্যুতে হচ্ছে গালি দিয়ে ফেলি, ক্ষোভের উদ্গীরণ করি আমরা গালির মাধ্যমে। এই যে শেখ হাসিনা চলে যাবার পরে সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো এবং তাকে গালিগালাজ করা হলো, এখনো পর্যন্ত সমান তালে গালিগালাজ করে যাওয়া হচ্ছে। তো এই যে যারা এই কাজগুলো করছে, তারাই কিন্তু বলে যে চেতনায় আঘাত করলে, ধর্মানুভূতিতে আঘাত করলে, গালিগালাজ করলে তাকে ফাঁসি দিতে হবে।
তো আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে বঙ্গবন্ধুকে আপনি গালি দিয়ে যদি কোনো মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুকে ভালোবাসে এইরকম মানুষের চেতনায় আঘাত দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত কিনা, আপনি ফাঁসি কিংবা যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত কিনা। দেখবেন যে সে নির্বাক হয়ে যাবে, তার কাছে কোনো উত্তর থাকবে না। অর্থাৎ অর্থাৎ কি বোঝাচ্ছে যে গালি দেওয়া কোনো শাস্তিযোগ্য অপরাধ না, এই কারণেই গালি দেওয়া বাকস্বাধীনতার অন্তর্গত। কিন্তু এর মানে এই না যে গালি দেওয়াকে প্রমোট করতে হবে। আচ্ছা, এইবারে আমি একটু অসভ্যতা এবং বাকস্বাধীনতার ভিতরে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা বলি। যেমন অনেকে বলে যে বই পোড়ানো, ভাস্কর্য ভাঙা, মূর্তি ভাঙা, তারপরে হচ্ছে ছবি মারানো, পতাকা মারানো, এগুলো বাকস্বাধীনতার অন্তর্গত, এগুলো করা যাবে। হ্যাঁ, এগুলো বাকস্বাধীনতার অন্তর্গত, সেটা আমিও মানি। কিন্তু একই সাথে এইটাও মনে রাখতে হবে যে এটা একটা অসভ্য কাজ। তো এটা বাকস্বাধীনতার অন্তর্গত এই অর্থে যে আপনি যদি নিজের টাকা দিয়ে বই কেনেন, নিজের টাকা দিয়ে ভাস্কর্য বানানোর পরে যদি আপনি সেটা ভাঙেন, পোড়ান, তাহলে আপনি শাস্তিযোগ্য কোনো অপরাধ করছেন না, আপনাকে ফাঁসি কিংবা কোনো শাস্তি দেওয়া হবে না, এইটাই হচ্ছে আপনার বাকস্বাধীনতা। কিন্তু এর মানে এই না যে আমি আপনাকে ওই কাজগুলো করতে নিষেধ করতে পারবো না বা আমি নিন্দা জানাতে পারবো না। কারণ আমি আপনাকে ওই কাজগুলো করতে যদি নিষেধ করি, নিন্দা জানাই, এটার মানে হচ্ছে ওই কাজগুলো অসভ্যতা, ওই কাজগুলো করা দৃষ্টিকটু দেখায় আর কি, এবং আমাদের ওগুলো প্র্যাকটিস করা উচিত না। কিন্তু বাকস্বাধীনতা এইটাই যে আপনি যদি কাজগুলো এর পরেও করে থাকেন তাহলে আপনাকে কোনো শাস্তির আওতায় পড়তে হবে না, যতক্ষণ না আপনি নিজের টাকা দিয়ে কিনে নিজের টাকার জিনিস আপনি নিজে ক্ষতি করছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশে বঙ্গবন্ধু সহ বীরশ্রেষ্ঠদের বা আরও নানান মানুষদের যে ভাস্কর্য ভাঙা হলো, এইটা কি বাকস্বাধীনতার আওতায় পড়ে কিনা? এখানে অনেক বাকস্বাধীনতা নিয়ে যারা অনেক বেশি বোঝে, পণ্ডিত, তারাও বলবে যে এটা বাকস্বাধীনতার আন্ডারে পড়ে, কিন্তু আমি বলবো যে এটা বাকস্বাধীনতার আন্ডারে পড়ে না। কেন পড়ে না? কারণ আপনি আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন। আপনি কিন্তু আপনার নিজের টাকা দিয়ে ভাস্কর্য বানিয়ে সেটা আপনি ভাঙছেন না, আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন, এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার আপনার নেই, সেইটা আপনার বাকস্বাধীনতার অন্তর্গত হবে না। এখন অনেকে বলতে পারেন যে রাষ্ট্রীয় সম্পদ তো আমার নিজের ট্যাক্সের টাকা দিয়েই, মানে আমি তো ট্যাক্সের টাকা দিচ্ছি, তো সেই টাকা দিয়েই তো ভাস্কর্য বানানো হচ্ছে। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ভাস্কর্যগুলো কিন্তু শুধুমাত্র আপনার একার ট্যাক্সের টাকা দিয়ে বানানো হচ্ছে না, এটা পুরো বাংলাদেশের মানুষের কন্ট্রিবিউশন আছে। তো আপনি কি পুরো বাংলাদেশের সবার অনুমতি নিয়ে তারপরে ভাঙতেছেন? ভাস্কর্য ভাঙার জন্য কি পুরো বাংলাদেশের সবাই আপনাকে অনুমতি দিয়েছে কিংবা সবাইকে এটা সাপোর্ট করতেছে না? তাহলে এটা বাকস্বাধীনতার অন্তর্গত হবে না। আপনি নিজে টাকা দিয়ে ভাস্কর্য বানান, তারপরে আপনি ভাঙেন, সেটা হচ্ছে বাকস্বাধীনতার অন্তর্গত হবে। কিন্তু যদি সাংবিধানিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া থাকে, সেক্ষেত্রে আবার আপনি সেটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ফৌজদারি অপরাধ করে ফেলবেন আর কি। আচ্ছা, তো এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি যে যদি কেউ তার বাকস্বাধীনতার প্রয়োগ করে, দেখা যাচ্ছে যে ক্রিটিসিজম করে কিংবা গালিগালাজ করে কোনো ধর্মের নবীকে বা কোনো ধর্মকে, সেক্ষেত্রে অনেকে এই পর্যন্ত মানে যে ঠিক আছে, আমি তার ফাঁসির দাবি করব না কিংবা তার মামলা হামলার দাবি আমি করতেছি না, বাট তাকে আমি সামাজিকভাবে বয়কট করব। তো বাক স্বাধীনতার চর্চা করলে বা গালিগালাজ করলে কিংবা কারো ধর্মীয় অথবা ধর্মীয় অনুভূতি কিংবা চেতনায় যদি আঘাত দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করা যাবে কি না? তো আমার উত্তর হচ্ছে সামাজিকভাবে বয়কট করা যাবে না। এটা আমি আমার নিজের বুঝ অনুযায়ী আমি মনে করি। কেন আমি সেটা ব্যাখ্যা করি। কারণ দেখেন, আপনি যদি কাউকে ক্রিটিসিজম করেন বা কাউকে গালি দেন, কারো ধর্মীয় অথবা চেতনায় যদি আপনি আঘাত করেন, সেক্ষেত্রে আপনাকে যদি সামাজিকভাবে বয়কট করা হয়, অর্থাৎ আপনি বাইরে বের হচ্ছেন, আপনি কোথাও কিছু কিনতে যাচ্ছেন, আপনার কাছে বিক্রি করা হচ্ছে না, আপনি নিজেও
বিজনেস করতে পারছেন না, আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, আপনাকে নানাভাবে আর কি আপনাকে সামাজিকভাবে বয়কটের শিকার, মানে তো নানাভাবে আপনি বয়কটের শিকার হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটা আপনার উপরে একটা ফিজিক্যাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আপনার আর্থিক, আপনার শারীরিক এবং আপনার মানসিক, মানে নানান একটা ক্ষতির মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন যদি আপনাকে সামাজিকভাবে বয়কট করা হয়। যেমন এই যে আচ্ছা, ওটা বাদ দিই। তো এই সামাজিকভাবে বয়কট করা এর জন্য হচ্ছে আমার কাছে অন্যায্য মনে হয়, কারণ এটাও এক প্রকার শাস্তি, মানে এটাও এক প্রকার জেলে দেওয়ার মতো, এটাও এক প্রকার হচ্ছে কোনো হামলা মামলার মতো একটা শাস্তি আমি মনে করি। তো কাউকে ক্রিটিসিজম করার জন্য কিংবা গালিগালাজ করার জন্য এই শাস্তিটা দেওয়া যায় না। ক্রিটিসিজম করলে আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, আপনি পাল্টা ক্রিটিসিজম করতে পারেন, পাল্টা আপনি তাকে হচ্ছে গালিগালাজ করতে পারেন। হ্যাঁ, যেমন কেউ যদি দালালি করে, কেউ যদি হচ্ছে গালিগালাজ করে, তাহলে আপনি পাল্টা থেকে ক্রিটিসিজম করতে পারেন, কিন্তু আপনি তাকে সামাজিকভাবে যদি বয়কট করেন সেটা অন্যায্য আচরণ হয়ে যাবে। এইবার আমি একটু সংক্ষেপে বলে যাই যে কোন জিনিসগুলো বাক স্বাধীনতার আন্ডারে পড়বে না। যেমন মিথ্যা কথা বলা, তারপরে হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া, ইফটিজিং করা, তারপরে হচ্ছে হুমকি ধামকি দেওয়া, হ্যাঁ, তারপরে ধর্মীয় উগ্রবাদিতা ছড়ানো, মানে জঙ্গিবাদ ছড়ানো, এই জিনিসগুলো বাক স্বাধীনতার আন্ডারে পড়বে না। এছাড়া আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ওই প্রতিষ্ঠানের যদি কোনো নিজস্ব রুলস থাকে যে আপনি ওই প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না, মানে রেস্ট্রিকশন দেওয়া থাকে, নির্দিষ্ট কিছু কাজের উপরে যদি রেস্ট্রিকশন দেওয়া থাকে, তাহলে ওই কোম্পানির রুলস মেনেই আপনাকে ওইখানে চাকরি করতে হবে। কারণ আপনি যখন চাকরিটা নিচ্ছেন তখন কিন্তু আপনি কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনস মানার প্রতি কমিটেড হয়েই আপনি চাকরিতে জয়েন করতেছেন। তো সেক্ষেত্রে ওই কোম্পানির রুলস ভায়োলেট করা আপনার বাক স্বাধীনতার আন্ডারে পড়ছে না। আপনি যদি বাক স্বাধীনতা প্রয়োগ করতে চান কোম্পানির রুলস ভায়োলেট করে, তাহলে আপনাকে আগে ওই কোম্পানি থেকে রিজাইন করতে হবে, তারপরে আপনি সেটা করতে পারেন। এটাই হচ্ছে আপনার মানে বাক স্বাধীনতার উপরে আমার মোটা